আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন বিভাগ। প্রিয় ছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা নিয়ে আসছি প্রথম অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন পরিচিতি থেকে। আজকে আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসনের ধারণা, পৌরনীতি ও সুশাসনের পরিধি, পৌরনীতি ও সুশাসনের বৈশিষ্ট্য এবং ক্রমবিকাশ নিয়ে। প্রথমেই এর ধারণা নিয়ে আলোচনা করছি। ধারণা পৌরনীতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স। সিভিক্স এই শব্দটা এসেছে সিভিস এবং সিভিটাস। সিভিস শব্দটা এসেছে সিভিস এবং সিভিটাস থেকে, যাদের অর্থ যথাক্রমে সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। শাব্দিক অর্থে আমরা বলতে পারি বা শব্দগত অর্থে বলতে পারি যে নগর রাষ্ট্রের বসবাসকৃত নাগরিকের জীবন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই পৌরনীতি বলা হয়। কিন্তু প্রাচীন ভারতবর্ষ গ্রীষ্মের শব্দগত মূলগত অর্থে পৌরনীতি বলতে নাগরিকের অধিকার এবং কর্তব্য সম্পর্কিত বিষয়ে মনে করা হতো। যাই হোক, সংস্কৃত ভাষায় নগরকে বলা হতো পুর বা পুরী, এবং নগরের অধিবাসীকে বলা হতো পুরবাসী। আর এই নগর জীবন সম্পর্কিত বা নগর জীবনের অপর নাম ছিল হচ্ছে পৌর জীবন। আর এই নগর জীবন বা পৌর জীবন সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি। প্রাচীন গ্রীসে এক একটি নগরকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গড়ে উঠেছিল, যেমন এথেন্স, স্পার্টা আর প্রভৃতি। এই নগর রাষ্ট্রগুলো ছিল আয়তনে স্বল্প আয়তনের বা ছোট। একটা শহরকে কেন্দ্র করে যখন একটা রাষ্ট্র গড়ে ওঠে, তখন সেটা কত বড় হতে পারে তোমরা অনুমান করতে পারছো। যেমন মনে করো একটা ঢাকা শহর, এই শহরকে কেন্দ্র করেই একটা রাষ্ট্র, অর্থাৎ যত বড় শহর ততটুকুই রাষ্ট্র। তো এই শহর বা অর্থাৎ নগর রাষ্ট্রগুলো ছিল আয়তনে ছোট এবং এর জনসংখ্যাও ছিল সীমিত। আর এই নগর রাষ্ট্রে সবাইকে কিন্তু নাগরিক বলা হতো না, শুধুমাত্র যারা রাজনৈতিক অধিকার ভোগ করতো বা সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল তারাই কিন্তু নাগরিক হিসেবে বা নাগরিকতা লাভ করত। নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হতো পৌরনীতিতে। তাহলে শুধুমাত্র তাদেরকে নাগরিক বলা হতো যারা নগর রাষ্ট্রে বসবাসকৃত নাগরিক, যারা বলা হতো তাদেরকে যারা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করত, তাদেরকে নাগরিক বলা হতো। আর এই নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হতো পৌরনীতিতে। তাই শব্দগত বা মূলগত অর্থে পৌরনীতি ছিল অনেকটা সীমিত এবং সংকীর্ণ। কিন্তু বর্তমানে পৌরনীতির শুধুমাত্র শব্দগত অর্থে আলোচনা করা হয় না, কেননা আধুনিক রাষ্ট্রগুলো যেমন প্রাচীন নগর রাষ্ট্রের মতো নয়,
আধুনিক রাষ্ট্রগুলো হচ্ছে জাতি রাষ্ট্র। তোমরা জেনে থাকবে আধুনিক রাষ্ট্রগুলো হচ্ছে জাতি রাষ্ট্র। এই জাতি রাষ্ট্র কিন্তু আয়তনে কিন্তু বিশাল। চিন্তা করে দেখো বাংলাদেশে কতগুলো শহর রয়েছে, অনেক শহর রয়েছে। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তারপরে কিন্তু অনেকগুলো শহর রয়েছে, ঢাকা শহর, রাজশাহী, এরকম বিভাগীয় শহর আছে অনেকগুলো, 8টি শহর রয়েছে, তারপরে জেলা শহর রয়েছে। কিন্তু প্রাচীনকালে সেই ছোট্ট একটা শহরকে কেন্দ্র করে রাষ্ট্র গড়ে উঠেছিল। তো বাংলাদেশ তো অনেক ছোট, বাংলাদেশ চাইতে ভারত অনেক বড়, ভারতের চাইতে আমেরিকা সেটা আরও অনেক বড়। তো যাই হোক, এরকম অনেক বড় বড় রাষ্ট্র বর্তমানে জাতি রাষ্ট্র। আর এই জনসংখ্যাও কিন্তু ব্যাপক জনসংখ্যা। আধুনিক জাতিরাষ্ট্রে নাগরিকের ধারণাও পরিবর্তিত হয়েছে। অর্থাৎ নগর রাষ্ট্রে যেমন শুধু রাজনৈতিক অধিকার যারা ভোগ করতো তাদেরকেই নাগরিক বলা হতো, কিন্তু জাতিরাষ্ট্রে কিন্তু নাগরিক তাদেরকে বলা হয় যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্র প্রতি দায়িত্ব পালন করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করে এবং রাষ্ট্র প্রদত্ত অধিকারগুলো ভোগ করে, তাদেরকে আমরা নাগরিক বলে থাকি। এই আধুনিক রাষ্ট্রের নাগরিকের জীবন কিন্তু ব্যাপক এবং জটিল। এই নাগরিক সম্পর্কিত অর্থাৎ নাগরিকের যাবতীয় বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, অর্থাৎ নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, নাগরিকের অধিকার, কর্তব্য, এই বিষয়গুলো নিয়ে যে শাস্ত্র আলোচনা থাকে পৌরনীতি বলা হয়ে থাকে। তাহলে আমরা প্রাথমিকভাবে পৌরনীতির ধারণা পেলাম। এখন আমরা দেখব পৌরনীতি ও সুশাসনের পরিধি। বলা হচ্ছে যে পৌরনীতি ও সুশাসন নাগরিক বিষয়ক বিজ্ঞান। এই পৌরনীতি নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী পৌরনীতি সুশাসনের মুখ্য আলোচ্য বিষয়। পৌরনীতি ও সুশাসনের সংজ্ঞা বিশ্লেষণ করে দেখা যায় যে নাগরিক জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত, পৌরনীতি ও সুশাসনের পরিধিও ততদূর বিস্তৃত। পরিধি আলোচনা করতে গেলে ব্যাপক আলোচনা আসবে, আমরা সংক্ষেপ আলোচনা করব, যেহেতু আজকে আমাদের বিষয়বস্তুগুলো 4টি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেহেতু সংক্ষেপে আলোচনা না করলে সবগুলো শেষ হবে না। পৌরনীতির পরিধি আলোচনা করতে গেলে প্রথম হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বা নাগরিকতা বিষয়। পৌরনীতি মূল আলোচ্য বিষয় থাকে নাগরিক, অর্থাৎ যেটাই আলোচনা করা হোক না কেন সেখানে মূল বিষয় থাকবে নাগরিক সম্পর্কে। যদি অধিকার সম্পর্কে আলোচনা, সেটা কার অধিকার? নাগরিকের অধিকার। যদি আলোচনা করা হয় কর্তব্য সম্পর্কে, সেটাও নাগরিকের। মূল্যবোধ, সেটাও নাগরিক সম্পর্কিত। সব কিছুই নাগরিক সম্পর্কিত। নাগরিকের উত্তম ও পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করা হচ্ছে নাগরিকের রাষ্ট্রের মূল লক্ষ্য। আর এই নাগরিকের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে হচ্ছে পৌরনীতি ও সুশাসন। মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা করে। মানব সভ্যতার আদি সংগঠন হচ্ছে পরিবার। এই পরিবারের যাবতীয় বিষয়, অতীতকালে পরিবার কেমন ছিল, বর্তমানে পরিবারের অবস্থা কেমন, ভবিষ্যতে কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। তারপরে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে থাকে। রাজনৈতিক প্রতিষ্ঠান, যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি, উৎপত্তি, ইতিহাস, রাষ্ট্রের উপাদান সমূহ, সংবিধান, স্ত্রী সরকারের প্রকৃতি,
এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে নির্বাচক মণ্ডলী, নির্বাচন, কার্যাবলী, রাজনৈতিক দল, জনমত, এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি ও স্বশাসন আলোচনা করে থাকে বা পরিধিভুক্ত। রাজনৈতিক তত্ত্ব, পৌরনীতি ও স্বশাসন রাজনৈতিক বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করে থাকে, যে বিভিন্ন পৌরনীতি ও স্বশাসন রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত, রাষ্ট্রের কার্যগুলি সংক্রান্ত বিভিন্ন যে মতবাদ বা তত্ত্ব রয়েছে এই সম্পর্কে পৌরনীতি আলোচনা করে থাকে। তারপরে নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা করে থাকে, অর্থাৎ একজন আদর্শ নাগরিক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট থাকে। এসব প্রতিষ্ঠানের প্রকৃতি, গঠন, কার্যাবলী, এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি ও স্বশাসন আলোচনা করে থাকে। তারপরে আছে নাগরিকতার জাতীয় দিক, অর্থাৎ নাগরিকের জাতীয় বিষয়, অর্থাৎ জাতীয় স্বাধীনতা আন্দোলন পটভূমি, জাতীয় স্বাধীনতা আন্দোলনের ধাপে ধাপে বিভিন্ন যে ধাপগুলো, তারপরে বিভিন্ন নেতার অবদান, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ উপাদান বিষয়গুলো, ঘটনাবলী, শাসনতান্ত্রিক সমস্যা, অগ্রগতি সম্পর্কে পৌরনীতি ও স্বশাসন আলোচনা করে থাকে। তারপরে নাগরিকতার আন্তর্জাতিক রূপ, বলা হয় যে বর্তমান নাগরিক শুধু কিন্তু স্থানীয় বা জাতীয় পর্যায়ে সীমিত, মানে থেমে নেই, বর্তমান নাগরিক কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। জাতীয় সীমানা গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে এই নাগরিকতা। অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বর্তমানে প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাথে সাহায্য সহযোগিতা করে বিশ্ব শান্তি ও বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করাই বর্তমান হচ্ছে রাষ্ট্রগুলোর মূল লক্ষ্য। যার জন্য বর্তমানে জাতিসংঘ সহ নানা রকম আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো সৃষ্টি হয়েছে। পৌরনীতি ও স্বশাসন এই সকল এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা জাতিসংঘ সহ আঞ্চলিক যতগুলো সংস্থা রয়েছে এই সংস্থাগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকে। নাগরিকতা অতীত নিয়ে আলোচনা, অর্থাৎ অতীতকালে নাগরিক কেউ কীরূপ ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তোমরা জানো আমরা আলোচনা করেছি অতীতে নাগরিক কীরূপ ছিল। বর্তমানে নাগরিকের অবস্থা, অর্থাৎ নাগরিকের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করে থাকে। বর্তমানে নাগরিকের কার্যবলী কী 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 অধিকার পাচ্ছে, এই বিষয়গুলো নাগরিক পৌরনীতি ও স্বশাসন আলোচনা করে থাকে। নাগরিকতার ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতে নাগরিকের কী কী দায়িত্ব বাড়তে পারে, কী কী অধিকার পাওয়া প্রয়োজন, এই বিষয়গুলো নিয়েও কিন্তু পৌরনীতি ও স্বশাসন ব্যাপকভাবে আলোচনা করে থাকে। সুনাগরিকতার শিক্ষা, পৌরনীতি ও স্বশাসন নাগরিকতার শিক্ষা প্রদান করা হতো, অর্থাৎ কীভাবে সুনাগরিকতা অর্জন করা যায়। শুধু নাগরিক হলেই হবে না, কথায় বলে যে দেখতে মানুষ হলে হবে না, তার আচরণ মানুষের মতো হতে হবে। ঠিক তেমনি শুধু নাগরিক হলেই হবে না, তোমাকে হতে হবে সুনাগরিক। অর্থাৎ সুনাগরিক কীভাবে হওয়া যাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। অর্থাৎ বুদ্ধি, একজন সুনাগরিকের কী গুণগুলো থাকবে, বুদ্ধি থাকবে, বিবেক থাকবে, আত্মসংযম থাকবে, এই বিষয়গুলো একজন নাগরিককে সুনাগরিক হতে সাহায্য করে। সেই বিষয়গুলো কিন্তু পৌরনীতি ও স্বশাসন আলোচনা করে থাকে। এরপরে রাজনৈতিক ঘটনা, আন্দোলন নিয়ে আলোচনা করে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক ঘটনা, সেই 1757 সালের পলাশী যুদ্ধ, 1857 সালের সেই সিপাহী বিদ্রোহ, 1905 সালে বঙ্গভঙ্গ, 11 সালে বঙ্গভঙ্গ রদ, তারপরে 1940 সালে লাহোর প্রস্তাব, 1948 থেকে 52 হচ্ছে ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, প্রাদেশিক নির্বাচন, 66-তে 6 দফা, 1968-তে তোমার বঙ্গবন্ধুকে যে ষড়যন্ত্র মামলা দেওয়া হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা, তারপরে 69-এর গণঅভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন এবং সর্বোপরি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ, এই সর্বোপরি সেই রাজনৈতিক ঘটনাবলী কিন্তু পৌরনীতি ও স্বশাসন আলোচনা করা হয়ে থাকে। তারপরে সাংবিধানিক আলোচনা, অর্থাৎ সংবিধান
কীভাবে সৃষ্টি হয়েছে, সংবিধান পড়ে থাকে, সংবিধান কীভাবে সংবিধানের লিখিত কিনা অলিখিত, কতগুলো ধারা উপধারা রয়েছে, সংবিধানে কতগুলো সংশোধনী হয়েছে, এই সব বিষয়গুলো কিন্তু পৌরনীতি ও শাসন আলোচনা করে থাকে। তারপরে সরকারের প্রকৃতি এবং শ্রেণী বিভাগ সম্পর্কে, অর্থাৎ সরকার কোন ধরনের সরকার, রাজনৈতিক গণতান্ত্রিক সরকার না অগণতান্ত্রিক সরকার, এই সরকার রাষ্ট্রপতি পরিচালিত সরকার নাকি মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এরকম আলোচনা করে থাকে। তারপরে নির্বাচন এবং নির্বাচক মণ্ডলী সম্পর্কে আলোচনা করে থাকে। রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন বাংলাদেশে যে বিভিন্ন প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলো সম্পর্কে আলোচনা করে থাকে, তাদের কার্যাবলী, তাদের গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করে থাকে। আইন ও নৈতিকতা, আইন কি, নৈতিকতা কি, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি শাসন ব্যাপকভাবে আলোচনা করে থাকে। রাষ্ট্রের উৎপত্তি এবং কার্যাবলী সমাজ, রাষ্ট্রের উৎপত্তি কীভাবে হয়েছে, রাষ্ট্রের কাজ কি, এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি শাসন আলোচনা করে থাকে। যাই হোক, এটা আলোচনা করে শেষ করার সম্ভাবনা অনেক বিস্তৃত। পৌরনীতি ও শাসনের পরিধি ব্যাপক বিস্তৃত, এটা সংক্ষেপে আলোচনা করা সম্ভব নয়। যাই হোক, মোটামুটি আমরা আলোচনা করলাম। এরপরে আমরা দেখব পৌরনীতি ও শাসনের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, পৌরনীতি ও সুশাসনের বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য কথা বলা হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য। সুশাসনের আলোচনা করতে গেলে আমরা সুশাসন কি এটা জানতে হবে। সুশাসন বলতে সেই শাসন ব্যবস্থা বোঝায় যে শাসন ব্যবস্থায় শাসকের যোগ্যতা থাকবে, বৈধতা থাকবে, জনগণের অংশগ্রহণ থাকবে, স্বচ্ছতা থাকবে, শাসকের দায়িত্বশীলতা থাকবে, যে শাসন ব্যবস্থা আইনের শাসন থাকবে, তাকেই আমরা সাধারণত সুশাসন করে থাকি। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারে কোনো ঝামেলা ছাড়া, সেটাই হচ্ছে সুশাসন। প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে সেটা গণতন্ত্র। তোমরা জানো যে গণতন্ত্রের বিপরীতমুখী শাসন ব্যবস্থা হচ্ছে একনায়কতন্ত্র। অর্থাৎ একটা দেশ, এক নেতা, এক দল, সেখানে একজন নেতা যা বলবে সেটাই হচ্ছে আইন, তার বিরোধিতা করা হচ্ছে দণ্ডনীয় অপরাধ এবং মৃত্যু দণ্ডও হতে পারে তার বিরোধিতা করার জন্য। তো যাই হোক, অবশ্যই গণতন্ত্র হচ্ছে উৎকৃষ্ট মানের শাসন ব্যবস্থা, যেখানে বলা হয় যে জনগণের সকল ক্ষমতার উৎস, অর্থাৎ জনগণের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, নির্বাচন হবে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হবে, সেটাই হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র ছাড়া সুশাসন কল্পনাই করা যায় না। দ্বিতীয়টা হচ্ছে অংশগ্রহণমূলক প্রক্রিয়া, অর্থাৎ যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে, অর্থাৎ জনগণ শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ, অর্থাৎ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা শাসন কার্যে অংশগ্রহণ করতে পারছে, অর্থাৎ সেখানে পরোক্ষভাবে জনগণই কিন্তু অংশগ্রহণ করছে, যেহেতু সেই প্রতিনিধি কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধি। তারপরে বিভিন্নভাবে জনগণ
সম্পৃক্ত হয়, শাসনের তথ্য, মত এবং পরামর্শমূলক কাজে জনগণ অংশ করতে পারে। এরপর হচ্ছে নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ অর্থাৎ এটা হচ্ছে নৈতিকতা বলছি, আইন এবং নৈতিকতা শুনছে, যে আইনের কথা শুনছে এবং নৈতিকতা হচ্ছে ভালো মন্দ বিভেদকারী ভেতরের ব্যাপার, যেটা আইন নয় কিন্তু আমরা আইনের মতোই শ্রদ্ধা করে থাকি, মেনে থাকি, সেটাই হচ্ছে নৈতিকতা। যেমন গুরুজনকে শ্রদ্ধা জানানো বা সালাম দ্বারা কুশলী বিনিময় করে, সেটা হচ্ছে নৈতিকতা। এটা কিন্তু আইন নয়। আমি যদি কাউকে কোনো গুরুজনকে আমি সালাম না দিই তাহলে কিন্তু সে আমাকে শাস্তি দিতে পারবে না, কিন্তু যদি আমি সালাম না দিই তাহলে কিন্তু আমি নৈতিকতার দণ্ডে দণ্ডিত হব, অর্থাৎ অনৈতিক কাজ হবে। তাহলে নৈতিক মূল্যবোধ অর্থাৎ শাসক এবং শাসিতের মধ্যে, জনগণের মধ্যে নৈতিক মূল্যবোধ থাকতে হবে, অর্থাৎ ভালো খারাপের পার্থক্য বোঝার ক্ষমতা থাকতে হবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এই জ্ঞানটা থাকতে হবে, এই মূল্যবোধ থাকতে হবে। তাহলে অবশ্যই সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে, খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এরপর হচ্ছে স্বচ্ছতা, অর্থাৎ পরিষ্কার, স্পষ্ট, নির্ভুল। স্বচ্ছ বলতে আমরা দেখাচ্ছি অনেক সময় পানি বা গ্লাসের ক্ষেত্রে স্বচ্ছ কথাটা প্রকাশ করে থাকি, অর্থাৎ যখন পানি যখন খুব পরিষ্কার থাকে তখন মনে করি স্বচ্ছ, অথবা গ্লাস যখন এপার থেকে ওপার দেখা যায় তখন আমরা বলি স্বচ্ছ গ্লাস। ঠিক তেমনি শাসন ক্ষমতা হবে এরকম স্বচ্ছ, কাঁচের মতো, স্বচ্ছ পানির মতো, অর্থাৎ জনগণকে লুকিয়ে কোনো কাজ হবে না, জনগণ প্রতিটা শাসন ব্যবস্থার প্রতিটা ক্ষেত্র তারা জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে স্বচ্ছ শাসন ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, যেখানে লুকোচুরি থাকবে না, জনগণের অংশগ্রহণ থাকবে, জনগণ সরকারের প্রতিটা উদ্দেশ্য কর্মপন্থা জানতে পারবে। এরপর হচ্ছে বৈধতা। অবশ্যই সরকার বৈধ হতে হবে। কোনো অবৈধ সরকার, অর্থাৎ জোরপূর্বক বা অবৈধভাবে ক্ষমতায় এসেছে এরকম কোনো সরকার কখনোই দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না, সুশাসন প্রতিষ্ঠা দূরের কথা, তার দ্বারা অবশ্যই দেশের কোনো উন্নয়ন হতে পারে না, সম্ভব নয়। অবশ্যই বৈধ হতে হবে সরকারকে, অর্থাৎ যে নিয়ম রয়েছে একটা সরকার পতনের পরে, অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার পরে যে নিয়ম, অর্থাৎ যে নির্বাচন সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে অবশ্যই আসতে হবে। দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য শোষণের। শাসক যদি দায়িত্বশীল না, শুধু শাসক নয়, একটা রাষ্ট্রে বসবাসকৃত জনগণের যারা শাসন কার্যের সাথে জড়িত এবং যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে সবাইকেই কিন্তু দায়িত্বশীল হতে হবে। শুধু শাসককে দায়িত্বশীলই হবে না, সবাইকে দায়িত্বশীল হতে হবে। আমার উপর অর্পিত দায়িত্ব যদি আমি যথাযথভাবে পালন করতে পারি তাহলেই সে দায়িত্বশীল হবে এবং সেই দায়িত্বের যথাযথ পরিচয় দেওয়া যাবে, তাহলেই কিন্তু একটা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। অবশ্যই দায়িত্বশীল হতে হবে। আইনের শাসন। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে কোনোভাবেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অর্থাৎ বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না, বিনা বিচারে আটক রাখা যাবে না, এবং ধর্ম বর্ণ সবার ক্ষেত্রে একই আইন প্রযোজ্য হবে। দায়বদ্ধতা, জবাবদিহিতা। প্রতিটা ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ, অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাইকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। তার কাজের যে দায়িত্ব, অর্থাৎ তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কতটুকু পালন করেছে সেটা জবাবদিহিতা করতে হবে। প্রশাসনের ক্ষেত্রে, সরকারি প্রত্যেকটা ক্ষেত্রে, রাজনৈতিক, প্রশাসনিক প্রত্যেকটা ক্ষেত্রে এই জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাহলে দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। দক্ষতা। অবশ্যই শাসক যদি দক্ষ হয় তাহলে সেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা হওয়া সম্ভব, দ্রুত সম্ভব। শাসক যদি অদক্ষ হয়
অর্থাৎ আমি এর আগে আলোচনা করেছি, যেমন কিম জং উনের কথা বলা হয়, উত্তর কোরিয়ার নেতা, প্রধান নেতা। সেখানে তোমরা জানো যে এক না এক দন্ত বলবৎ রয়েছে। সেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে যদি হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়, যখন যা ইচ্ছা সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। তাই সরকার বা সরকার প্রধানকে অবশ্যই দক্ষ হতে হবে। কখন কোন প্রয়োজনে কোন সিদ্ধান্ত গ্রহণ করা যায়, সেটাই হচ্ছে দক্ষতা। অর্থাৎ এখানে দক্ষতা সম্পর্কে বলা হচ্ছে, দক্ষতা হলো প্রাপ্ত সম্পদ এবং উপকরণের সুষ্ঠু ব্যবহারের মধ্যে কাঙ্ক্ষিত সুবিধা অর্জন। জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব, অবশ্যই জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব থাকতে হবে। আমরা জনগণের জন্য এসেছি, জনগণের চাহিদা মাফিক কাজ করব, জনগণের জন্য কাজ করব, এই মনোভাবটা থাকলে তাহলে সে জনগণের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। স্বাধীন বিচার বিভাগ না হলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিচার বিভাগ স্বাধীন না হওয়া পর্যন্ত সেই রাষ্ট্রে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। সততা, অবশ্যই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে অর্থাৎ দেশের যে প্রশাসক থেকে শুরু করে সবাইকেই আমার সৎ হতে হবে। আমরা যদি অসৎ হয়ে থাকি তাহলে আমাদের দ্বারা কোনো ভালো কাজ করা সম্ভব নয়, আর রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। লিঙ্গ বৈষম্য করা যাবে না। যার যে যোগ্যতা, সে যোগ্যতা বলে তাকে সে দায়িত্ব দিতে হবে। সেখানে লিঙ্গ ভেদ করা যাবে না, অর্থাৎ সে মেয়ে তাকে এই দায়িত্ব দেওয়া যাবে না, অথবা ছেলে তাকে এই দায়িত্ব দেওয়া যাবে না, এরকম মনোভাব থাকা যাবে না। বিকেন্দ্রীকরণ, ক্ষমতা কুক্ষিগত না করে ক্ষমতা ভাগ করে দিতে হবে, একদম কেন্দ্র থেকে প্রদেশে বা যা স্থানীয় পর্যায়ে ক্ষমতা ভাগ করে দিতে হবে। তাহলে বিশেষ কারো উপর ক্ষমতার চাপ বেশি পড়বে না। তাহলে কি হবে, তাহলে ক্ষমতাটা চারিদিকে ছড়িয়ে পড়বে, এবং ক্ষমতা বা কাজটা ছড়িয়ে যখন পড়বে দায়িত্ব, যখন একটা ব্যক্তির কাছে অনেকগুলো কাজ এসে পড়ে বা কাজের চাপ এসে পড়ে, তখন কিন্তু সে দিশাহারা হয়ে পড়ে কোন কাজটা কীভাবে করবে। সেই একই ব্যক্তির কাছে যখন অল্প কাজ আসে, তখন কিন্তু সেটা সুষ্ঠুভাবে করা সম্ভব। তাই এই দায়িত্ব যখন ভাগ করে দেওয়া হবে বা ক্ষমতা যখন বিকেন্দ্রীকরণ করা হবে, তখন কিন্তু সেই দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পালন করা সম্ভব। শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, অবশ্যই স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হতে হবে, না হলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুশীল সমাজ, একটা রাষ্ট্রের সুশীল সমাজ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক দায়িত্বশীল পালন করতে পারে। তারা সরকারের সমালোচনা করে, সরকার কি কাজ করলে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে, খারাপ কাজ করলে তার সমালোচনা করলে, এই বিষয়গুলো যখন তারা করবে, তখন কিন্তু সরকার বাধ্য হবে ভালো কাজ করতে, খারাপ কাজ পরিহার করতে। জনগ্রহণযোগ্যতা, অবশ্যই সুশাসন তখন প্রতিষ্ঠা যখন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ সক্ষম হবে, অর্থাৎ সরকার জনগণের যখন চাহিদা পূরণ করবে, তখন কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে। প্রচার মাধ্যম স্বাধীন হতে হবে। একটা দেশের প্রচার মাধ্যম যতদিন স্বাধীন না হবে, ততদিন সেই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা কল্পনা ছাড়া কিছুই নয়। রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। সর্বোপরি একটা রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে, অর্থাৎ যে মেয়াদ, রাজনৈতিক একটা সরকারের যে মেয়াদ, অর্থাৎ 5 বছর, এই 5 বছর সে ক্ষমতা থাকতে হবে। এর মধ্যে ওই সরকার যদি কোনো বড় ধরনের কোনো খারাপ কাজ করে না থাকে, জনগণের গ্রহণযোগ্যতা যদি না হারিয়ে থাকে, তাহলে এই 5 বছরের মধ্যে তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। বা যাই হোক, 5 বছর পর যখন আবার নির্বাচন হবে, তো এইরকম রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। স্থিতিশীল না হলে সেই রাষ্ট্রে উন্নয়ন করা দুরূহ ব্যাপার। এই হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য আমরা দেখলাম। এবার আমরা দেখব পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ।
পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। মানুষ সামাজিক জীব, স্নেহ ভালোবাসা প্রত্যাশী মানুষ স্বভাবতই সঙ্গপ্রিয়। তারা একা একা বসবাস করতে পছন্দ করে না, সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়, অর্থাৎ একত্রিত হয়ে বসবাস করতে চায়। সমাজ ছাড়া সে বসবাস করতে চায় না বা পারে না। সুদূর অতীতে সমাজবদ্ধ বসবাসকারী এই মানুষের জীবন কেন্দ্র কতগুলো নিয়ম এখন সমাজে যখন বসবাস করতে চাইবে বা বসবাস করে তখন কিন্তু কিছু নিয়ম তৈরি হয়ে যায় যে কীভাবে চলতে হবে, কীভাবে উঠতে হবে, কীভাবে বসতে হবে, কী কাজ করা যাবে না, কী কাজ করতে হবে। এই নিয়মগুলো তখন কিন্তু অটোমেটিক চলে আসে, না হলে কিন্তু সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া সম্ভব না। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের জীবন নিয়ন্ত্রণ করতে কতগুলো বিধিবিধান বা নিয়ম কানুন। অবশ্য প্রাচীন গ্রিসে যারা রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করত তাদেরকেই শুধু নাগরিক বলা হতো। আর নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পৌরনীতি বলা হতো। সমসাময়িক ভারতবর্ষে নগরকে বলা হতো পুর বা পুরী এবং নগরের অধিবাসীকে বলা হতো পুরবাসী। তাদের নাগরিক জীবনকে বলা হতো পৌর জীবন, আর এই নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম বলা হতো পৌরনীতি। প্রাচীন ভারতে কৌটিল্য সুশাসনের গুরুত্ব আলোচনা করেছেন। তিনি সুশাসন প্রতিষ্ঠার জন্য আইনের শাসন, দায়িত্বশীল প্রশাসন, সিদ্ধান্তের ভিত্তিতে ন্যায় বিচার, যৌক্তিকতা, দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এ থেকে বোঝা যায় যে প্রাচীন ভারতবর্ষের সুশাসনের প্রয়োজনীয়তা অনেক উপলব্ধি করেছিল। সুদূর অতীতেও শাসকদের লক্ষ্য ছিল জনগণের কল্যাণ সাধন। সুদূর অতীত বলতে আজ থেকে 2,000 বছর আগেও এই জনগণের লক্ষ্য ছিল কল্যাণ সাধন, অর্থাৎ কল্যাণ জনগণের ভালো কী হবে সেটা। অ্যারিস্টটল তার গুরু প্লেটোর অনুসরণ করে সরকারের শ্রেণীবিভাগ করেছিলেন। এই অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করেছেন যে সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করে সে হচ্ছে বৈধ সরকার বা স্বাভাবিক সরকার। আর জনগণের কল্যাণের চিন্তা না করে যে সরকার নিজের স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ উদ্ধারে কাজ করবে তাকে বলা হয়েছিল বিকৃত সরকার। অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের প্রধান এবং পবিত্রতম দায়িত্ব হচ্ছে জনগণের উন্নততর ও কল্যাণকর জীবন নিশ্চিত বিধান করা। জ্ঞানের ক্ষেত্রকে সম্প্রসারিত করা এবং নৈতিক উৎকর্ষ সাধন করা। শুধু তাই নয়, অ্যারিস্টটল নিয়মতন্ত্রবাদ এবং আইনের শাসনের প্রয়োজনীয়তা সম্পর্কেও প্রাচীন যুগেই আলোচনা করে গেছেন। তিনি সরকারের কাজকে সহজ করার জন্য সরকারকে 3টা ভাগে ভাগ করেছেন: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। চিন্তা করে দেখো, আজ থেকে প্রায় 2,500 বছর আগে তিনি যে সরকারের যে 3টা ভাগে ভাগ করেছেন সেটা কিন্তু এখনও রয়ে গেছে এবং আমরা সেইভাবেই কিন্তু সরকার পরিচালনা করে থাকি। সরকারের 3টি অংশ, একটা হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্র আজ আর নেই। বর্তমানে রাষ্ট্রগুলো হচ্ছে জাতি রাষ্ট্র এবং আয়তনে এগুলো যেমন বিশাল তেমনি জনসংখ্যা বিপুল। এই জাতি রাষ্ট্রের নাগরিকদের জীবন এবং কার্যাবলী বহুমুখী এবং জটিল। আধুনিক রাষ্ট্রের নাগরিকদের এই জটিল আচরণ কার্যাবলী তাদের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে আমরা পৌরনীতি বলে থাকি। 1980 সালে জাতিসংঘ, ইউএনডিপি বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা সুশাসন সম্পর্কে বাস্তবভিত্তিক
চিন্তা ভাবনা শুরু করে। তবে এসব সংস্থার লক্ষ্য ছিল সময় প্রশাসনে বিদ্যমান দুর্নীতি, অস্বচ্ছতা, সরকারের দায়িত্বহীনতা এবং মানবাধিকারের প্রতি অশ্রদ্ধা দূর করে কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তা অন্বেষণ করা। তখন থেকে সুশাসন সম্পর্কে বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি হয় এবং তোমরা জানো যে 1989 সালে সর্বপ্রথম বিশ্বব্যাংক এই সুশাসন শব্দটা আলোচনায় আসে বিশ্বব্যাংকের মাধ্যমে। 1992 সালে বিশ্বব্যাংক শীর্ষক রিপোর্টে সুশাসন সংজ্ঞা নির্ধারণ করা হয়। বিশ্বব্যাংক তাদের প্রকল্পের ক্ষেত্রে সুশাসন প্রয়োগ এবং প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করে। 1995 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক গভর্নেন্স সাউন্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট শীর্ষক একটি রিপোর্টে সুশাসন সম্পর্কে আলোচনা করে। 1997 সালে ইউএনডিপি সুশাসন সংজ্ঞা প্রদান এবং বৈশিষ্ট্য উল্লেখ করে। এরকম অনেক আন্তর্জাতিক সংস্থা তখন সুশাসন সম্পর্কে বিভিন্ন মত ব্যক্ত করে। পরবর্তীতে বর্তমানে যে বিভিন্ন দাতা গোষ্ঠী রয়েছে, দাতা সংস্থা রয়েছে, আন্তর্জাতিক সহযোগিতা সংগঠন রয়েছে, তারা কিন্তু যে উন্নয়নশীল বা অনুন্নত উন্নয়নশীল রাষ্ট্রগুলো যে সহযোগিতা করে থাকে, সেখানে প্রধান শর্ত থাকে যে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রধান যে শর্ত থাকে সেটা হচ্ছে সেই রাষ্ট্রকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আধুনিক রাষ্ট্রের লক্ষ্য হল জনকল্যাণ। এজন্য আধুনিক অধিকাংশ রাষ্ট্রকে জনকল্যাণ রাষ্ট্র বলা হয়ে থাকে। এই জনকল্যাণ বা সুশাসন প্রতিষ্ঠা করা কিন্তু একদিনের কাজ না। সুশাসন একদিনে প্রতিষ্ঠিত করা সম্ভব না, হতে পারে না। সুশাসনের ধারণা একদিনে গড়ে ওঠেনি। জবাবদিহিতা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, বিকেন্দ্রীকরণ নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, জন অংশগ্রহণের দাবি, আইনের শাসন প্রতিষ্ঠার দাবি, মৌলিক অধিকার, মানবাধিকারের দাবি ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। এর ফলে সুশাসন বিষয়টি আজ পৌরনীতিতে গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। আমাদের দেশে পৌরনীতির নাম, এই জন্য পৌরনীতির নাম হয়েছে পৌরনীতি ও সুশাসন। ছাত্রীরা, এই ছিল আজকে আলোচ্য বিষয়। আমরা 4টি বিষয় নিয়ে আলোচনা করলাম: পৌরনীতির ধারণা, এর পরিধি, বৈশিষ্ট্য এবং সর্বশেষ ক্রমবিকাশ, অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। আশা করছি আমার আলোচনা তোমরা বুঝতে পেরেছ। তোমরা যখন এই যে 4টা বিষয়ে বললাম, এগুলো লিখে, অর্থাৎ পৌরনীতির ধারণা লিখে কোলন ড্যাশ দিবা, এবং পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ লিখে এরকম কোলন ড্যাশ দিবা, দিয়ে লেখা শুরু করবে। এরপরে যদি কোনোটাতে পয়েন্ট থাকে ভেতরে, তখন সেই পয়েন্টগুলো আলোচনা করবো, ক, খ, গ, ঘ, যেভাবে আলোচনা করবো, সমস্যা নেই। তো যাই হোক, আজকে আলোচনা এই পর্যন্তই। আশা করছি তোমরা আজকে আলোচনা তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।